হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের 18 নম্বর অর্থাৎ সবার শেষ যে স্কুলটি রয়েছে তার ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয়ে পড়ে কোন উষ্ণতায়। তাহলে এটার অ্যান্সার কি হবে? -273 কেলভিন নেক্সট বলেছিল স্ট্র্যাটোপজে বায়ুর উষ্ণতা কত। স্ট্র্যাটোপজে বায়ুর উষ্ণতা হয় -2.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 13। তাহলে আণবিক সংকেত কোনটি হতে পারে? তাহলে আমরা যে সম্পর্কটি জানি যে আণবিক সংকেত সমান লেখা হয় 2 গুণিত বাষ্প ঘনত্ব। তাহলে 2 গুণিত 13 মানে 26। তাহলে আণবিক সংকেত 26 আসবে। যদি আমরা অপশন ডি দেখি, তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা কি জানি না, এটা লিখতে পারি 2 গুণিত 12, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে লেখা হয় 1 গুণিত 2। তাহলে দেখো যে 24 আর 2 যোগ করলে কত হয়? 26। তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্ব কিরকম হয়ে থাকে? না সদ ও অবশিষ্ট। পরের প্রশ্ন ছিল যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়? প্রথমে বাড়ে এবং পরে কমে। তড়িৎচালক বল, কার্য, এদের মধ্যে কি সম্পর্ক হয়? না কিউ সমান W/V। নেক্সট আছে যে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়। দেখো, এইচ সমান ভি স্কোয়ার আর টি বলে কিন্তু কোনো সম্পর্ক হয় না। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক অনেকবার করা হয়েছে, তো এটার অ্যান্সার হয় ওয়াট, মিটার ইনভার্স, ক্যালভিন ইনভার্স। যে প্রকার তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন মৌল মূল মৌলের আইসোবার। আইসোবার কখন হয়? না যখন ভর সংখ্যাটা সমান হয় তখন আমরা তাকে আইসোবার বলি। তাহলে ভর সংখ্যা একই থাকে কোন ক্ষেত্রে? না বিটা কোণে যদি নিঃসরণ হয়। বিটা কোণার ক্ষেত্রে আমরা দেখেছি পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 1 করে বৃদ্ধি পায়, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। নিচের মৌলগুলির মধ্যে আয়নন বিভবের সঠিক ক্রম না কি হবে? না অপশন বি, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, অক্সিজেন লেস দেন ফ্লুরিন। নিচের কোন যৌগটিতে আয়নীয় এবং সমযোজী বন্ধন উভয় বর্তমান? তাহলে অ্যান্সার হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। নেক্সট আছে সিইউ তড়িৎদ্বার দ্বারা CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন বিক্রিয়া দেখতে পাবো? না অ্যানোডে আমরা দেখতে পাই যে সিইউ সমান লেখা হয় Cu2++2। নেসলার বিকারকে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি আমরা যোগ করি তাহলে কি বর্ণ তৈরি হবে? না তামাটে বর্ণ তৈরি হবে। নিচের কোন ধাতুটি তড়িৎ বিজারণ পদ্ধতিতে উৎপন্ন করা হয়? আর তড়িৎ বিজারণ পদ্ধতিতে উৎপন্ন করা হয়ে থাকে অ্যালুমিনিয়াম। সমগোলীয় শ্রেণীর পরপর যে কোনো দুটি যৌগের কার্বন হাইড্রোজেনের মধ্যে একটি CH2 এই গ্রুপের পার্থক্য থেকে থাকে। নেক্সট বলেছে কৃত্রিম উপগ্রহগুলি কোন স্তরে আমরা থেকে পৃথিবীকে আবর্তন করে? তাহলে এটার অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। এলপিজি এর প্রধান উপাদান। তাহলে এলপিজি এর প্রধান উপাদান আমরা কি লিখতে পারি? বিউটেন। ফায়ার আইস কাকে বলা হয়? না মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেটকে আমরা ফায়ার আইস বলে থাকি। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কি লেখা হবে? না প্রতি একক আয়তনে যদি মোল সংখ্যা বলি তাহলে এসটিপিতে হবে 1/22.4। নেক্সট হচ্ছে বয়েলের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস পি লেখচিত্র কিরকম হয়ে থাকে? না এরকম, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল। নেক্সট আছে 1/k, D/A রাশিটির মান বৃদ্ধি পেলে তাপ পরিবহনে বাধার ক্ষমতা বাড়ে। তাহলে এটা সত্য না মিথ্যা? তাহলে এটা হবে মিথ্যা। কোন বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বনিম্ন হয়? তাহলে চ্যুতি সর্বনিম্ন হবে যখন তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে সেই অনুযায়ী লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হবে 1? তাহলে কত দূরত্বে রাখতে হবে 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের কোনো বস্তু থেকে? না 2f দূরত্ব, অর্থাৎ 20 সেমি দূরে যদি রাখি। সুস্থ চোখের দূরবিন্দু কত হয়? নিকটতম বিন্দু আমরা জানি 25 সেন্টিমিটার, এবং দূরবিন্দু আমরা বলতে পারি অসীম। 3 ওহম আর 6 ওহম রোধের সমান্তরাল সমবায় যদি যুক্ত করি তাহলে এদের তুল্য রোধ কি হবে? না 3 × 6/3 + 6 মানে 18/9, মানে 2 ওহম হবে এদের তুল্য রোধ। বিওটি কিসের ভৌত একক? না তড়িৎ শক্তি। নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র থেকে তা ব্যাখ্যা করা যায়? তাহলে আইনস্টাইনের যে সূত্র আছে আমাদের ভর আর শক্তির, তাহলে E = mc²। নিউক্লিয়ার রিয়েক্টরে মডারেটর হিসেবে আমরা কি ব্যবহার করে থাকি? D2O, বা যেটাকে আমরা বলি ভারী জল।
নেক্সট আছে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। অষ্টক সূত্র কে দিয়েছিলেন? না বিজ্ঞানী নিউল্যান্ড দিয়েছিলেন অষ্টক সূত্র। অ্যামালগাম মানে পারদ থাকবে, তাহলে পারদ আছে মানে অপশন এ। এবং কার্বন পরিবার কোথায় দেখতে পাওয়া যায়? না 14 নম্বর শ্রেণী, অপশন ডি। এবং ম্যালাকাইট কি হবে? না কপার। কপার ধাতুর বিশুদ্ধকরণে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? না তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয় কপার সালফেটের জলীয় দ্রবণ। হেবার পদ্ধতিতে উদ্দীপক হিসেবে Al2O3 ও K2O চূর্ণের মিশ্রণের পরিবর্তে আর কি ব্যবহার করা যেতে পারে? তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি মলিবডেনাম মিশ্রিত, এখানে ব্যবহার করতে পারি মলিবডেনাম মিশ্রিত লৌহচূর্ণ। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে যদি আমরা H2S গ্যাস চালনা করি তাহলে কালো বর্ণের যে পদক্ষেপ পড়ে সেটা হলো লেড সালফাইড। রূপোর উপর গোল্ডের তড়িৎ লেপন করতে গেলে কি ব্যবহার করবে? পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড। তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করবে কারা? না আয়ন। সালফান হচ্ছে কি? না 100% H2S2O7 বা ওলিয়ামকে আমরা বলে থাকি সালফান। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন উদাহরণ কি হবে? AlCl3। n সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণু কয়টি থাকে? না হাইড্রোজেন পরমাণু। তাহলে অ্যালকেন আমরা কি জানি? না CnH2n+2। তাহলে দেখতে পাচ্ছ যে n সংখ্যক কার্বন আছে, তাতে হাইড্রোজেন কত আছে? না 2n+2 সংখ্যক। তাহলে এখানে লিখবো 2n+2 সংখ্যক। CaC2+2H2O, তাহলে এখানে কি উৎপন্ন হবে? না C2H2। ইথানলের গঠন সংকেত, তাহলে ইথানলের গঠন সংকেত আমরা জানি CH3CH2OH। নেক্সট আছে যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, এবং তার সাথে আছে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা লেখো। তাহলে দেখো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? না জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা হলো যে জীবাশ্ম জ্বালানির মজুদ আমরা জানি সীমিত এবং এটি হচ্ছে নবীকরণযোগ্য নয়, এবং জনসংখ্যা বৃদ্ধি এবং সভ্যতার অগ্রগতির ফলে বর্তমানে উদ্বেগজনক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার হচ্ছে। এর ফলে এর মজুদ একদিন শেষ হয়ে যাবে এবং শক্তি সংকটের সৃষ্টি হবে। 3 নম্বর, জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারের উৎপন্ন গ্রিনহাউস গ্যাস CO2, NO2 এরা কি করছে? বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। এবার বলেছে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। তাহলে দেখো ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা কি আছে? না শীততাপ যে সমস্ত নিয়ন্ত্রণের যে মেশিন আছে, রেফ্রিজারেটর ইত্যাদিতে ব্যবহৃত সিএফসি বাষ্পায়িত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে ওজোন স্তরের ভাঙন ঘটায়। ক্লোরোফ্লোরোকার্বন কি করে? সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। CFCl3 অতিবেগুনি রশ্মি ভেঙে সক্রিয় ক্লোরিন উৎপন্ন করছে। এই সক্রিয় ক্লোরিন কি করছে? ওজোনের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করছে। তাহলে দেখো ক্লোরিন কি করছে? ওজনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করছে। উৎপন্ন ক্লোরিন মনোক্সাইড আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন এবং অক্সিজেন উৎপন্ন করছে। আবার দেখো ওজনের সাথে পুনরায় বিক্রিয়া হচ্ছে এবং ক্লোরিন এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। শেষ ধাপে উৎপন্ন ক্লোরিন পরমাণু পুনরায় ওজনকে বিয়োজিত করবে। এইভাবে ওজোন স্তরের ক্ষয় ঘটতে থাকে। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলো? না লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে সক্ষম। তাহলে এই গেল ওজোন স্তর ধ্বংসে সিএফসির আলোচনা। নেক্সট বলেছে একটি বেলুন যখন আমরা ফোলাই তখন তার চাপ আয়তন দুটোই বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? এবং সাথে বলেছে যে মোলার আয়তন কাকে বলে, এর একটা মান হয়, সেই মানটি কত। তাহলে দেখো বেলুনে যখন আমরা ফু দিই কি হয়? না বেলুনের মধ্যে বায়ু ভর্তি হওয়ার ফলে বায়ুর আয়তন চাপ প্রথমে 2 বৃদ্ধি পাবে। সাধারণভাবে মনে হবে যে বয়েলের সূত্র এক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে, কারণ বয়েল বলেছিল যে P প্রপোর্শনাল টু 1/v, মানে চাপ বাড়লে আয়তন কমবে, কিন্তু আমরা এক্ষেত্রে দেখবো চাপ আয়তন 2 বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বয়েলের সূত্র বলেছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু এক্ষেত্রে উষ্ণতা স্থির থাকলেও বেলুনের মধ্যে উপস্থিত ভর স্থির নেই, কারণ বয়েলের সূত্র হতে গেলে উষ্ণতা এবং ভর দুটোই স্থির থাকতে হবে, কিন্তু এক্ষেত্রে ভর স্থির থাকছে না, বাড়ছে, তাই বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। সুতরাং বয়েলের সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। নেক্সট বলেছিল মোলার আয়তন জিনিসটা কি, এর মানটা কত? না নির্দিষ্ট চাপ উষ্ণতায় 1 গ্রাম অণু বা 1 মোল কোনো গ্যাসীয় পদার্থের আয়তনকে ওই চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে থাকে।
তাহলে মোলার আয়তন সমান লেখা হয়ে থাকে ওই চাপ ও তাপমাত্রায় গ্যাসের আয়তন বাই মোল সংখ্যা। তাহলে গ্যাসের আয়তনকে মোল সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব মোলার আয়তন। এসটিপিতে এর মান হয়ে থাকে 22.4 লিটার, আর এমএল এ যদি বলি তাহলে আমরা বলতে পারি 22,400 মিলিলিটার। পরের প্রশ্ন ছিল যে মানুষের চোখকে ক্যামেরার সঙ্গে তুলনা করা হয় কেন, এবং একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি রশ্মি কত কোণে আপতিত হলে ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে। তার মানে চ্যুতিকোণ ডেল্টা সমান লেখা হয়ে থাকে I1 প্লাস I2 মাইনাস এ, এটা আমরা জানি। তাহলে চ্যুতির মান দেওয়া আছে 20 ডিগ্রি এবং I1 প্লাস I2 মাইনাস সমবাহু প্রিজম যেহেতু, তাহলে এটা হবে 60 ডিগ্রি। এবার দেখো I1 প্লাস I2 সমান পাচ্ছি আমরা কত, 80 ডিগ্রি। এবার জানি যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কি হয়, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা জানি I1 আর I2 কি হয়, সমান হয়। তাহলে আমি এখানে বলতে পারি যে I1 প্লাস I1 যেহেতু কি হয়, I1 সমান I2 হয় কখন না ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে, ডেল্টা এম সমান 80 ডিগ্রি, বা 2I1 সমান 80 ডিগ্রি। তাহলে আপতন কোণ I1 সমান কত হবে, 40 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হবে 40 ডিগ্রি। সাথে ছিল দুটি ভিন্ন উপাদানের পরিবাহীর বিভব প্রভেদ সমান, এদের মধ্যে 10 অ্যাম্পিয়ার আর 30 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে রোধের অনুপাত কত। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো R1 সমান ভি সমান আমরা জানি IR। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, বিভব যেহেতু দুজনের ক্ষেত্রে সেম, শুধু প্রবাহ মাত্রা চেঞ্জ হচ্ছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি লিখছি যে V/I2। তাহলে এদের যদি রেশিও করি R1:R2, তাহলে লেখা যায় যে V/I1:V/I2। তাহলে ভি যদি ক্যান্সেল হয়, 1/I1 এর ভ্যালু আছে আমাদের 10 অ্যাম্পিয়ার এবং I2 এর ভ্যালু আছে আমাদের 35 অ্যাম্পিয়ার। তাহলে 5 দুগুণে 10, 5 সাথে 35, তাহলে কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে অ্যান্সার হবে 7:2। তাহলে এদের যে অনুপাতটা হবে রোধের, সেটা হবে 7:2। নেক্সট হচ্ছে মানুষের চোখকে ক্যামেরার সঙ্গে তুলনা করা হচ্ছে কেন। তাহলে দেখো ক্যামেরায় যেমন শুধুমাত্র ডায়াফ্রামের মধ্য দিয়ে আলো প্রবেশ করে, তেমনি আমাদের চোখেও কি হয়, আইরিসের মধ্য দিয়ে আলো প্রবেশ করে। ক্যামেরায় আলোক নিরুদ্ধ বাক্সের ভিতরের অংশে কালো রং করা থাকে, এবং কালো রং কি করে, আলোর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সেটাকে রোধ করে। এবং চোখের ভিতরের কালো কি করে, কৃষ্ণমণ্ডলে আলোক রশ্মির প্রতিফলিত হয়ে পুনরায় রেটিনায় প্রবেশ করতে দেয় না। ক্যামেরা শাটারের সাহায্যে আমরা আলোক সম্পাতের যে সময় সেটা নিয়ন্ত্রণ করি, আর চোখের পাতা চোখের মধ্যে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। ক্যামেরায় আলোক সংবেদী ফিল্মের উপর সৎ অবশিষ্ট ক্ষুদ্র প্রতিবিম্ব, আমাদের চোখেও সৎ রেটিনাতে সৎ অবশিষ্ট ক্ষুদ্র প্রতিবিম্ব। ক্যামেরায় একটি উত্তল লেন্স বা উত্তল লেন্সের সমবায় থাকে, আর আমাদের চোখের কর্নিয়া, লেন্স, অ্যাকুয়াস, ভিট্রিয়াস হিউমার সব মিলে একটি উত্তল লেন্সের মতো আচরণ করে। তাহলে এই সমস্ত যে সাদৃশ্যগুলো থাকার জন্য আমরা বলে থাকি যে আমাদের সরল ক্যামেরার সাথে চোখের এই মিলগুলো দেখতে পাই। নেক্সট ছিল হচ্ছে H2O এর লুইস ডট গঠন এবং N2 এর লুইস ডট গঠন। তারপরে ছিল HCl সমযোজী যৌগ কিন্তু জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। দেখো H2 এর লুইস ডট গঠন, না H পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি, হাইড্রোজেনের একটাই থাকে ইলেকট্রন, তো সেক্ষেত্রে ইলেকট্রন একটা প্রোটন, অর্থাৎ এখানে কে কক্ষে থাকবে। অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি লেখা হয়, না আমরা জানি 8O16, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1H1। তাহলে দেখতেই পাচ্ছ যে এটা দুইটা আছে, মানে হচ্ছে কে কক্ষে দুটো, মোট 8টা আছে। তাহলে কে কক্ষে দুটো, এল কক্ষে 6টা। অক্সিজেন পরমাণুর যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রনের মধ্যে 2টি ইলেকট্রন প্রতিটি হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে 2টি ইলেকট্রন জোড় গঠন করবে, ফলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করবে। তাহলে দেখতে পাচ্ছ যে দুটো হাইড্রোজেন পরমাণু কি করবে, পরস্পর ব্যবহার করার চেষ্টা করবে, দিলে কি হবে, নিজেদের বহিস্থ কক্ষটা পূর্ণ করার চেষ্টা করবে, ফলে এরকম একটা লুইস ডট গঠন তৈরি হবে, এবং এটা হয়ে গেল জলের অণু গঠন। নেক্সট ছিল নাইট্রোজেন অণু লুইস ডট গঠন। এন পরমাণু ইলেকট্রন বিন্যাস জানো যে 7N14 লেখা হয়ে থাকে, অর্থাৎ 7 আছে মানে 2 আর 5 হবে কে আর এল কক্ষে।
তাহলে দেখো এখানে 2 আর 5 আছে, তাহলে দুটি n পরমাণুর সংযোগে n2 পরমাণু গঠনের সময় বহিস্থ কক্ষের যে 3টি ইলেকট্রন পরপর n পরমাণু বহিস্থ কক্ষের 3টি ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে 3টি ইলেকট্রন জোড় গঠন করবে। দেখতেই পাচ্ছ যে 1 2 3 4 5 বহিস্থ কক্ষের 5টা আছে, তার মধ্যে এরা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে এবং এরকম 3টে বন্ধন এরা ইলেকট্রন জোড় গঠন করে নাইট্রোজেনের গঠন তৈরি করবে। এখানে দেখা যাবে 3টি সমযোজী বন্ধন গঠিত হয় দিয়ে N2 অণু উৎপন্ন হচ্ছে। নেক্সট প্রশ্ন আমাদের ছিল যে HCl সমযোজী কিন্তু জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। আর ছিল অ্যালুমিনিয়াম বা জিঙ্কের পাত্রে অম্ল জাতীয় খাবার রাখা উচিত নয় কেন। সালফার কি, এটিকে কিভাবে প্রস্তুত করবে, সালফান হবে এটা, এটা সবাই কারেকশন করবে, সালফান। তাহলে সালফান কি হবে, এটি কিভাবে প্রস্তুত করা হয়। দেখো HCl সমযোজী যৌগ হলেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, কারণ হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, কিন্তু HCl জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। HCl জলের সাথে বিক্রিয়া করলে H3O প্লাস আর Cl মাইনাস। জলীয় দ্রবণে উপস্থিত এই আয়নগুলি চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবহন করতে পারে, তাই HCl সমযোজী যৌগ হলেও এরা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। নেক্সট ছিল অ্যালুমিনিয়ামের পাত্রে বা জিঙ্কের পাত্রে আচার বা চাটনি রাখলে কি হবে, কারণ অ্যালুমিনিয়ামের মানে আচার বা চাটনিতে একটা ভিনিগার মেশানো থাকে এবং ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড এর লঘু জলীয় দ্রবণ। আচার বা চাটনিতে অ্যাসিড উপস্থিত থাকে এবং অ্যাসিটিক অ্যাসিড অ্যালুমিনিয়াম বা জিঙ্কের সাথে বিক্রিয়া করে কি করে একটা লবণ গঠন করে, অ্যাসিটেট লবণ গঠন করে এবং এই অ্যালুমিনিয়াম অ্যাসিটেট মানবদেহের পক্ষে ক্ষতিকারক। এর ফলে অ্যালুমিনিয়ামের পাত্রে মোড়া বা জিঙ্কের পাত্রে মোড়া আচার বা চাটনি খাওয়া শরীরের পক্ষে বিষক্রিয়া সৃষ্টি করে, তাই খাওয়া উচিত নয়। নেক্সট হচ্ছে সালফান কি না, 100% ওলিয়ামকে সালফান বলা হয়ে থাকে, অর্থাৎ H2S2O7কেই আমরা বলে থাকি সালফান, মানে ওলিয়াম, 100% ওলিয়াম। নেক্সট ছিল যে উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে কি ঘটে সমীকরণ সহ। আচ্ছা দেখে নি প্রশ্নটা। হ্যাঁ, তো দেখো আমাদের পরের প্রশ্ন ছিল উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে লেখো, এবং সাথে ছিল যে ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করব এবং ইথানলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সেই সমীকরণগুলো লিখতে। তাহলে দেখো উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে কি ঘটবে, এই প্রশ্নটা আমাদের দরকার নেই, আমাদের দেখতে হবে এই প্রথম প্রশ্নটা। দেখো প্রায় 360 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে সাদা মোমেন্ট নেয় নরম কঠিন পদার্থ সোডামাইট বর্ণহীন ও গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে দেখো যে সোডিয়াম 2Na প্লাস 2NH3 বিক্রিয়া করে উৎপন্ন করলো 2NaNH2 প্লাস হাইড্রোজেন, তাহলে এটি হবে আমাদের প্রথম। তো এই দ্বিতীয়টা লাগবে। তাহলে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি হবে, সাদা মোমেন্ট নেয় নরম কঠিন পদার্থ, এই যে এটা সোডামাইড উৎপন্ন হবে এবং বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন। এটা অ্যামোনিয়া নয়, সোডামাইট, তাহলে এটার নাম হচ্ছে সোডামাইট। নেক্সট প্রশ্ন ছিল যে শর্ত সহ কিভাবে আমরা ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন প্রস্তুত করতে পারি। তাহলে করতে গেলে কি লাগবে, 170 ডিগ্রি টেম্পারেচার গাঢ় H2SO উপস্থিতিতে ইথানল কিসে পরিণত হয়, ইথিলিনে পরিণত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। নেক্সট ছিল যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটবে না, ধাতব সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের যে বিক্রিয়া হয় তাহলে OH গ্রুপের H পরমাণু কি হবে Na ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। দেখতেই পাচ্ছ OH গ্রুপের যে Hটা আছে তার জায়গায় এখানে কে চলে এসছে, সোডিয়াম, এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। তাহলে 2C2H5OH ইথানলের সাথে সোডিয়াম বিক্রিয়া করে 2C2H5ON, অর্থাৎ সোডিয়াম ইথক্সাইড, এটাকে বলা হয়ে থাকে সোডিয়াম ইথক্সাইড। এই বিক্রিয়া আবার ইথাইল অ্যালকোহলের আম্লিক ধর্মকেও কিন্তু প্রকাশ করে থাকে।
তাহলে আমরা 3-এর দাগের সমস্ত প্রশ্নগুলোই আলোচনা করলাম। এবার চলে আসো 4-এর দাগে। তাহলে 4-এর দাগে দেখো যে অঙ্ক কি বলেছে। তাহলে এটা সবাই একটু কারেকশন করে নেবে। এটা হবে কিন্তু মাইনাস মাইনাস 13°C। এটি -13°C হবে। তাহলে একটা নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উষ্ণতায় 520 ঘনসেমি আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে যদি আমরা উত্তপ্ত করি, গ্যাসের আয়তন বেড়ে হয় 700 সেমি। তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে এটা হচ্ছে আমাদের 4.1। তাহলে দেখো যে T1 আমার কত দেওয়া আছে, না -13। তাহলে -13 প্লাস 273 করলে আমরা কত ক্যালভিন পাবো এখান থেকে, না 260 ক্যালভিন। এবং গ্যাসটির যে প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 520 ঘন সেন্টিমিটার, এবং অন্তিম যে উষ্ণতা দেওয়া আছে, সেটা অন্তিম উষ্ণতা আমাকে বের করতে হবে। অন্তিম আয়তন দেওয়া আছে 700 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে V1/T1 = V2/T2। তাহলে এখান থেকে লিখতে পারি, প্রত্যেকের মান যদি বসাই, 520 বাই ছিল 260 এবং 700/T2। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি, তাহলে T2-র ভ্যালু আসবে আমাদের 350 ক্যালভিন। বা আমরা বলতে পারি এখান থেকে যদি 350 থেকে যদি 273 বাদ দিই, তাহলে সেটা সেন্টিগ্রেডে পাবো। তাহলে সেটা হয়ে যাবে 77°C। এটার সাথে আরেকটি প্রশ্ন ছিল যে এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে বিক্রিয়া করাতে হবে। তাহলে প্রথমে এই বিক্রিয়াটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, যে 2NH4Cl প্লাস CaOH এর হোল 2 থেকে কি কি পাওয়া যাচ্ছে, না 1 পাওয়া যায় ক্যালসিয়াম ক্লোরাইড, 2 হচ্ছে অ্যামোনিয়া পাওয়া যায়, আর জল পাওয়া যায়। তাহলে এখান থেকে 2 মোল আছে, তাহলে 1 মোল মানে 22.4 লিটার, 2 মোল মানে কত, 44.8 লিটার এসটিপিতে। এবং এখান থেকে এটা হিসাব করলে হয়, আমরা সবাই জানি এটার আসে আণবিক যে ভর 107 গ্রাম আসে। তাহলে এখান থেকে লিখতে পারি যে 80, দেখো 44.8 লিটার NH3 প্রস্তুত করতে কতটা আমার NH4Cl লাগছে, না 107 গ্রাম। তাহলে সভাপতি আমাকে এখানে বলেছে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কতটা লাগবে, না 107/44.8 ইন্টু 89.6। তাহলে এখান থেকে কাটাকাটি করলে এটা 2-এ যাচ্ছে, তাহলে 2 দিয়ে হলে 214 গ্রাম লাগবে। এরপরে আছে যে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কতটা এফি প্রয়োজন হবে। তাহলে বিক্রিয়াটা কি, না 3Fe প্লাস 4H2O সমান লেখা হয়ে থাকে Fe3O4 প্লাস 4H2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা উৎপন্ন হচ্ছে 4 মোল, আর এটা দেখতে পাচ্ছি 3 মোল। তাহলে দেখো যে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে 3 মোল লোহা লাগছে, লোহা। তাহলে আমাকে প্রশ্ন বলেছে যে 8 মোল হাইড্রোজেন প্রস্তুত করতে কত লাগবে, 3/4 ইন্টু 8 মানে 4 দুগুণে 8 আর 2 3-এ কত হয়ে যাবে এখানটা, না 6 মোল লোহা প্রয়োজন। তাহলে আমাকে এখানে জিজ্ঞেস করেছে, দেখো যে বলেছে যে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রামে জিজ্ঞেস করেছে। তাহলে গ্রাম বের করতে গেলে কি করব, না আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফি যেটা আছে, এফি এর পারমাণবিক ভর কত হয়, না এফি এর পারমাণবিক ভর হয়ে থাকে 56 গ্রাম। তাহলে 1 মোল লোহা মানে আমরা বলতে পারি যে 1 মোল লোহা মানে 1 মোল লোহা মানে হয় 56 গ্রাম লোহা, 56 গ্রাম লোহা। তাহলে 6 মোল লোহা মানে কত লিখতে পারি, না 6 মোল লোহা মানে লিখতে পারি যে 56 ইন্টু 6 মানে হয়ে যাবে 336 গ্রাম লোহা, 336 গ্রাম লোহা। তাহলে এখান থেকে এটাই হয়ে যাবে আমাদের উত্তর, যে 336 গ্রাম লোহা। এর পরের প্রশ্ন আছে আমাদের যে রুটি সেঁকার সময় ফুলে ওঠে কেন। তাহলে পরের প্রশ্ন আছে যে রুটি সেঁকার সময় ফুলে ওঠে কেন, এবং দ্বিধাতব পাতের একটি ব্যবহার।
তাহলে দেখো রুটি সেকার সময় ফুলে ওঠে কারণ আটা বা ময়দা মাখার সময় তার মধ্যে যে বায়ু কণাগুলি প্রবেশ করে তা রুটি সেকার সময় বা লুচি ভাজার সময় উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। বায়ুর এই তাপীয় প্রসারণের ফলে রুটি বা লুচি ভাজলে সেটি ফুলে ওঠে। নেক্সট ছিল যে দ্বিধাতব পাত কি এবং এর ব্যবহার। সাধারণ উষ্ণতার সমান দৈর্ঘ্য প্রস্থ এবং বেধযুক্ত দুটি ভিন্ন ধাতুর পাতকে যখন আমরা রিভেট করে দিই বা যুক্ত করি, সেই ধাতু যুগ্মকে আমরা বলে থাকি দ্বিধাতব পাত। এবং দ্বিধাতব পাতকে অগ্নিসংকেত যন্ত্র, বৈদ্যুতিক ইস্ত্রি, রেফ্রিজারেটর ইত্যাদি যন্ত্রে স্বয়ংক্রিয় সুইচ হিসেবে এটি ব্যবহার করা হয়ে থাকে। সাথে প্রশ্ন ছিল যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায় এবং এই মান কেলভিন স্কেলেও একই থাকে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় যে 1 সেমি দীর্ঘ তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে দণ্ডটির যে দৈর্ঘ্য সেটা 17 × 10⁻⁶ বৃদ্ধি পাবে এবং 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তন আর 1 কেলভিন উষ্ণতার পরিবর্তন সমান হয়। তার জন্য কি হয়, কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস এবং ক্যালভিন স্কেলে কি থাকে, আমার সেম থাকে। অর্থাৎ ক্যালভিন স্কেলেও আমরা এটাকে লিখতে পারি 17 × 10⁻⁶ পার ক্যালভিন। এবং নেক্সট প্রশ্ন ছিল আমাদের যে একটি প্রিজমের ক্ষেত্রে দেখাতে যে ডেল্টা সমান I1 + I2 - A। এই প্রশ্নটিও এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ যে চিত্রে এবিসি একটা কি প্রিজমের প্রধান ছেদ, যেখানে পি কিউ আর এস, দেখো পি কিউ আর এস এই গতিপথে কি হচ্ছে, আলো যাওয়া আসা করছে এবং এবি তলে আলোর প্রতিসরণে কি হয়, আপতন কোণ। এখানে দেখো যে পি কিউ এম, এইটা হচ্ছে আমার কি আপতন কোণ। তাহলে এইটা আমাদের নির্দেশ করছে আপতন কোণ I1। এবং প্রতিসরণ কোণ আর কিউ এন ড্যাশ, তাহলে দেখো প্রতিসরণ কোণ কোথায় আছে, আর কিউ এন এন ওয়ান। তাহলে আর কিউ এন ড্যাশ বা এন ওয়ান যেটাকে বলা হয় সেটা হচ্ছে আর ওয়ান, যেটা এই কোণটা। এবং এবি তলে আলোর প্রতিসরণে চ্যুতি কোণ ডেল্টা ওয়ান সমান, তাহলে এই কোণটা হচ্ছে আমার আপতন কোণ আর এই কোণটা আমাদের প্রতিসরণ কোণ। নেক্সট হচ্ছে এবি তলে আলোর প্রতিসরণে চ্যুতি কোণ ডেল্টা ওয়ান সমান কি লেখা হবে, কিউ ও কিউ আর। তাহলে ও কিউ আর দেখো কোথায় আছে, ও কিউ আর। তাহলে এইটা হয়ে গেল চ্যুতি কোণ, যেটার মান হবে কত, I1 - R1। তাহলে এই কোণটার মান হচ্ছে I1 - R1। আবার এসি তলের ক্ষেত্রে যদি দেখি কিউ আর আপতিত রশ্মির ক্ষেত্রে আপতন কোণ এখানে কত না R2, যেটাকে আমরা এইরকম করে বলতে পারি, এটা হচ্ছে আমার আপতন কোণ এই তলে এবং এই তলে হচ্ছে প্রতিসরণ কোণ এইটা I2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রতিসরণ কোণ I2 এবং আপতন কোণ R2। তাহলে এই ক্ষেত্রে চ্যুতিকোণ যেটা হবে সেটা কত হয়ে যাবে, সেই ক্ষেত্রে চ্যুতিকোণ এইটা হয়ে যাবে আমাদের চ্যুতিকোণ, তাহলে যার মান কত I2 - R2। এবার এসআরকে পিছন দিকে যদি আমরা বাড়াই, বর্ধিত করি, তাহলে এসআর কি করে, পিএম কে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এসআরকে বর্ধিত করলে পিএম কে ছেদ করছে ও বিন্দুতে। নেক্সট হচ্ছে সুতরাং আলোক রশ্মি কিউ আর আর এই দুটি বিন্দুতে প্রতিসরণ হওয়ার জন্য চ্যুতি কত, এম ও আর সমান ডেল্টা। এই যে এটাকে বলা হচ্ছে এম ও আর সমান ডেল্টা। নেক্সট এবার দেখো এম ও আর সমান কি, আমরা জানি যে বহিস্থ কোণ, কোন ত্রিভুজের বহিস্থ কোণ কি হয়, অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, মানে এই কোণটা আর এই কোণটা সমষ্টির সমান। তাহলে এম ও আর সমান লিখছি ও কিউ আর ও আর কিউ। এবার দুজনের মান আমরা জানি যে ও কিউ আর ডেল্টা সমান, তাহলে কি ও কিউ আর এর মান ছিল I1 - R1 আর এটা ছিল I2 - R2। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে আমরা দেখতে পাচ্ছি I1 + I2 সমান I1 + I2 - R1 + R2। নেক্সট হচ্ছে R1 + R2 + QN1R 180 ডিগ্রি। মানে এই যে চিত্রে এই যে নিচের যে ত্রিভুজটা আছে এর তিনটে কোণের সমষ্টি, এই কোণটা এই কোণটা এবং এই কোণটার সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে সেটা লেখা হলো 180 ডিগ্রি। এবং এখানে যে চতুর্ভুজটা তৈরি হচ্ছে এ কিউ এন ড্যাশ আর, তাহলে দেখো কোন চতুর্ভুজটা, না এইখান থেকে শুরু হবে, না এ কিউ এন আর এখানে আর, এই যে চতুর্ভুজটা তৈরি হচ্ছে এই চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত, 360। তাহলে প্রত্যেকটি কোণ লেখা হলো, তার মধ্যে যে দুটো বিন্দুতে অভিলম্ব অঙ্কন আছে সেই দুটো কি হবে, 90 ডিগ্রি হবে। মানে অর্থাৎ এইখানটা এই বিন্দুটা অভিলম্ব আর এইখানে এই এইখানে আমরা এই বিন্দুটাতে কি পাচ্ছি, অভিলম্ব পাচ্ছি। অর্থাৎ কিউ আর আর বিন্দুতে অভিলম্ব দেখতে পাচ্ছি, তাহলে সেইগুলো আমরা 90 ডিগ্রি করে লিখব। তাহলে এখান থেকে হচ্ছে কিউ এ আর এবং কিউ এন ড্যাশ আর সমান
180 ডিগ্রি। এবার 2 আর 3কে যদি আমরা সমান করি তাহলে দেখতে পারি কি কিউ এন ড্যাশ আর এর ভ্যালু কত হয়ে থাকে 180 মাইনাস R1 মাইনাস R2। তাহলে সেটা যদি বসাই তাহলে দেখতে পাচ্ছি 2 আর 3 নম্বর তুলনা করে এ সমান পাচ্ছি R1 প্লাস R2, এবং 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে দেখতে পাবো যে ডেল্টা সমান হবে I1 প্লাস I2 মাইনাস এ। নেক্সট বলেছিল যে অবতল দর্পণের সাহায্যে অসৎ আর বিপরীত প্রতিবিম্ব কিভাবে গঠন করা যাবে। না, অবতল দর্পণের প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, না অবতল দর্পণের পেছন, এবং প্রতিবিম্বের প্রকৃতি কি, বস্তুটা কোথায় অবস্থিত হবে, না মেরু আর ফোকাসের মধ্যে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের মেরু, ও বিন্দুটা হচ্ছে মেরু, আর এটা আমাদের ফোকাস। তাহলে মেরু আর ফোকাস, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সিটা। তাহলে মেরু আর ফোকাসের মাঝে যদি বস্তু রাখি তাহলে দেখতে পাবো কি, না প্রতিবিম্বটা হবে দর্পণের পিছনে, এবং সেটি হবে অসৎ কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, অবশীর্ষ, এবং সেটি বিবর্ধিত। তাহলে আমরা এখানে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করে নিয়েছি। তামার দৈর্ঘ্য প্রসারণ আলোচনা হয়ে গেছে, একটি প্রিজমের মধ্য দিয়ে এটাও আলোচনা করেছি, অবতল দর্পণের ক্ষেত্রেও আলোচনা করা হলো যে বস্তুর বিবর্ধিত অসবিম্ব কখন কিভাবে গঠিত হবে। এবার বলেছে এ আর বি দুটি মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর একটা 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বলেছে কোনটি লঘুতর মাধ্যম। তাহলে যার বেগ বেশি, তাহলে দেখো এ আর বি কার বেগ বেশি, না এ মাধ্যমের বেগ বেশি। তাহলে এই মাধ্যমে যদি বেগ বেশি হয় তাহলে লঘুতর মাধ্যম কোনটি হবে, না বি হবে কিন্তু লঘুতর মাধ্যম। মানে যার বেগ কম, যে মাধ্যমের বেগ কম, তাহলে সেটি হবে বি হলো লঘুতর মাধ্যম। তাহলে বি হবে লঘুতর মাধ্যম। এবার বলেছে 2 মিলিমিটার বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে আলোর কত সময় লাগবে। তাহলে এটা আমাদের কত দাগের অঙ্ক, না 4.5। তাহলে দেখো যে মিউ সমান আমরা কি জানি, মিউ সমান লেখা হয় থাকে শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে মিউ এর ভ্যালু এখানে কত, এখানে মিউ এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 3/2। আবার সি সমান কি লেখা হয় তাকে বলো, সি সমান লেখা হয় শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমার ভি দরকার, তাহলে ভি সমান কি লিখতে পারি, ভি সমান লিখতে পারি যে সি বাই মিউ। তাহলে সি বাই মিউ করলে 3 × 10⁸ বাই 3/2। তাহলে এটা থেকে কি পাচ্ছি, না 2 × 10⁸ ভি এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে মিটার পার সেকেন্ড হবে। নেক্সট হচ্ছে কাঁচের ফলকের বেধ দেওয়া আছে কত, না 2 মিলিমিটার। তাহলে 2 মিলিমিটার সমান লেখা যেতে পারে 2 × 10⁻³ মিটার। তাহলে এবার টি সমান আমরা লিখতে পারি, যদি আমরা এটাকে ভাগ করি যে টাইমটা যদি বের করতে হয়, তাহলে টাইম সমান কতটা বেধকে অতিক্রম করছে, মানে 2 × 10⁻³ ডিভাইডেড বাই, এটাকে যদি আমরা বেগটা দিয়ে ভাগ করি, ওই মাধ্যমের বেগ দিয়ে ভাগ করি, তাহলে সময় পেয়ে যাবো। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2 2 যদি ক্যান্সেল হয় তাহলে 10⁻11 সেকেন্ড। তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট একটা অঙ্ক দেওয়া ছিল, সার্কিট দেখো দেওয়া আছে, এখানে রোধের মানগুলো দেওয়া আছে। যে যার বইতে যদি দেখো যে R1 এর ভ্যালু দেওয়া আছে, দেখো R1 মানে এটা R1 এর ভ্যালু দেওয়া আছে 72 ওহম, এবং R2 এর ভ্যালু দেওয়া আছে 8 ওহম, এবং R3 এর ভ্যালু দেওয়া আছে 12 ওহম, এবং ভোল্টেজ এখানে দেওয়া আছে 6 ভোল্ট। তাহলে এখানে যদি আমরা সলিউশনটা করি তাহলে আমাকে প্রথমে কি বের করতে বলেছে, দেখো যে বর্তনীর তুল্য রোধ কত হবে। তাহলে তুল্য রোধ যদি বের করতে হয় তাহলে এরা দুজন কি কম্বিনেশনে আছে, R2 R3 আছে আমাদের প্যারালাল কম্বিনেশন। তাহলে এখানে লিখছে যে R2 আর R3 আছে প্যারালাল কম্বিনেশন। তাহলে R2 এর ভ্যালু 8 আর এর ভ্যালু কত 12। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে, 8 × 12/8 প্লাস 12। তাহলে 12 8 হয় 96, আর এটা হয় 12 8 20। তাহলে 2 দিয়ে কাটো, 2 10 20, 2 4 8, 2 8 16, মানে 4.8 ওহম আসছে R2 R3 এর মধ্যে। এবং তার সাথে R1 রেজিস্ট্যান্স কি আছে, সিরিজে আছে, তাহলে R1 প্লাস হবে। তাহলে এটার সাথে যদি যোগ করি তাহলে R1 এর ভ্যালু কত ছিল 72,
প্লাস 4.8 ওহম যোগ করলে হবে 76.8 ওহম। তাহলে এটা হয়ে গেল তুল্য রোধ। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের তুল্য রোধ। তাহলে এই সার্কিটের তুল্য রোধ কত না, তুল্য রোধ হয়ে যাবে 76.8 ওহম। নেক্সট হচ্ছে বর্তনীর মধ্য দিয়ে মোট প্রবাহ মাত্রা কত। দেখো বর্তনীর মধ্য দিয়ে মোট প্রবাহ মাত্রা কি পাবো না, আই সমান হবে ভোল্টেজ বাই ভি বাই আর। তাহলে বর্তনীর যে ভোল্টেজ সেটা হচ্ছে 6 ভোল্ট দেওয়া আছে সম্ভবত, হ্যাঁ বর্তনীর ভোল্টেজ দেওয়া আছে 6 ভোল্ট, টোটাল ভোল্টেজ এবং টোটাল রেজিস্ট্যান্স মানে তুল্য রোধ পেয়েছি 76.8। তাহলে এই দশমিকটা তুললে উপরে একটি 10 উঠে যাবে। যদি কাটাকাটি করা যায় তাহলে 2 দিয়ে দেখো, 2 3 6, 6 7 1, 2 8 16, 2 4 8, এবং এখানে হয়ে যাবে 2 5 10, এবং 6 দিয়ে এটা যদি যায় 6 6 36, দেখতে পাচ্ছ যে 6 6 36, 6 4 24, তাহলে 5/64 অ্যাম্পিয়ার। তাহলে 5/64 অ্যাম্পিয়ার আসছে এর কারেন্টটা। এবং এখানে বলেছে যে R1 রোধটির প্রান্তীয় বিভব কত হবে। তাহলে ভি সমান লেখা হয়ে থাকে IR। তাহলে R1 যে রোধ তার রেজিস্ট্যান্স ছিল কত 72 ওহম। তাহলে 72 ওহম, তাহলে 5/64 ছিল বর্তনীর প্রবাহ মাত্রা ইন্টু, তাহলে দেখো যে এই রেজিস্ট্যান্সের আই সমান কত হবে ভি বাই আর, অর্থাৎ 72 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটাকে আমাকে বের করে নিতে হবে। 72 ওহমের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রাটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 72কে ভাগ দিতে হবে 6 দিয়ে, 6 একে 6, 12, 1/12 অ্যাম্পিয়ার। তাহলে আমার এখানে ভোল্টেজ ভি দেওয়া আছে, তো আমাকে এখানে জিজ্ঞেস করছে R1 রোধটির বিভব প্রভেদ কত। তাহলে প্রান্তীয় বিভব প্রভেদ ভি সমান 1/12, আই এর মান 1/12 ইন্টু রেজিস্ট্যান্স ছিল 72, তাহলে 12 6 72, তাহলে বিভব প্রভেদ হবে কত 6 ভোল্ট। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ঠিকই আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হবে 6 ভোল্ট। বর্তনীর মোট প্রবাহ মাত্রা কত হবে না 5/64 অ্যাম্পিয়ার, এটা দশমিকেও করতে পারো। আর বর্তনীর তুল্য রোধ পেয়ে গেছি আমি 76.8 ওহম। এবার বলেছে 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 40 ওয়াট রেটিংযুক্ত দুটো বৈদ্যুতিক বাতির যে ফিলামেন্টের রোধের অনুপাত কত হবে। তাহলে প্রথমটার রোধ R1, দ্বিতীয়টার রোধ R2। তাহলে দুজনের ক্ষেত্রে ওয়াট আলাদা আছে, ভোল্টেজ সেম আছে। তাহলে আর সমান লেখা হয় V²/P1, আর এর ক্ষেত্রে লিখবো V², যেহেতু দুজনের ভোল্টেজ সেম, V²/P2।